পৃথিবীর সর্বত্র দর্শক শ্রোতা যারা তারা টিভির এই অনুষ্ঠান দেখছেন, ইন্দো বাংলা ডায়ালগ, তাদের সবাইকে এই অনুষ্ঠানে স্বাগতম। আজকে অত্যন্ত জরুরি একটা বিষয় নিয়ে আমরা কথা বলতে চাইছি। বিষয়টি নিয়ে কথা বলার জন্য বাংলাদেশ থেকে আমাদের সাথে এসেছেন বাংলাদেশের অত্যন্ত প্রথিতযশা সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব, যিনি একটানা দশকের পর দশক কৃষকদের নিয়ে, কৃষি জমি নিয়ে, নদী নিয়ে, জলবায়ু নিয়ে কাজ করেছেন। সেই বিশেষ ব্যক্তিত্ব জনাব শাইখ সিরাজ, এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের অতি পরিচিত পশ্চিমবঙ্গের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নদী ও সেচ প্রকল্পের অধিকর্তা, নদী ও জল বিশেষজ্ঞ, দীর্ঘদিন এ নিয়ে তিনি গবেষণা করেছেন, ডক্টর কল্যাণ রুদ্র। আপনাকে নমস্কার। আজকের বিষয়টি আমাদের কাছে খুবই জরুরি, আমাদের নিজেদের জীবনের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য। আমরা আজকে জলবায়ু, নদী, ফুড সিকিউরিটি এ নিয়ে কথা বলতে চাই। আমরা জানি এত প্রতিশ্রুতি, এত চিৎকার সত্ত্বেও সমস্ত বিশ্বে প্রায় 852 মিলিয়ন মানুষ ক্রনিক পভার্টিতে এবং ক্রনিক একদম খাদ্য স্বল্পতায়, খাদ্যের অভাবে ভোগে, আমরা জানি। এবং এই যে প্রায় 850 মিলিয়ন মানুষ যারা চরম খাদ্য দুর্যোগের মধ্যে আছে, তার প্রায় 60% বাস কিন্তু এশিয়ায়। আবার সেই 60% যদি আমরা মেজর পার্সেন্টেজ ধরি, তাহলে সেটা হবে দক্ষিণ এশিয়ায়। আমরা জ্ঞান বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে ভয়ানক কিছু কথা, ইনফরমেশন আমাদের সামনে আসছে। যেমন ক্রমাগত কম খাদ্য খেলে, মানে আপনার ক্যালোরির প্রয়োজন থেকে অনেক নিচে যদি আপনি খাদ্য খেতে থাকেন, তারপরে যে আপনি মারা যাবেন তা না। বাট মেডিকেল সায়েন্স বলছে ওই গ্রোথ, স্টান্টিং গ্রোথ হবে, আপনি মানুষটা ছোট হয়ে যাবে, তার শরীরটা কম খাদ্য খেতে খেতে কম খাদ্য খাওয়ারই অভ্যাস করবে। এই ম্যালনারিশ মানুষগুলো পরবর্তীকালে দেখা যাবে 50 বছর বয়সে তাদের হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, একই সাথে মেধাহীন, তাদের হার্টের গ্রোথ প্রপারলি হচ্ছে না। এই ধরনের ম্যালনারিস্ট মাদাররা কোনোদিন একটি শক্তিমান জাতি জন্ম দিতে পারে না। সো আমরা সব দিক থেকেই সমস্যা দেখছি। সারা বিশ্বে পানি, বিশ্বে একটা প্রচলিত কথা ছিল যে আদৌ যদি একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হয়, সেটা পানি নিয়ে হবে। এই বাস্তবতাটা তখন হাস্যস্কর মনে হতো, বিশেষ করে দুই বাংলায়, কারণ আমরা পানির দেশের লোক, আমাদের এক পা বাড়িয়ে দিলে আমরা পানিতে পড়ি, আমরা এটা ভাবিনি। কিন্তু বাস্তবে পানি শুকিয়ে যাচ্ছে এবং পানি খুব বড় বড় উৎপাদক দেশগুলো পানি হারিয়ে ফেলছে। চায়না, ইন্ডিয়াতে শুরু হয়েছে বিস্তীর্ণ অঞ্চলে, ইভেন পাকিস্তান, ইরান অনেকে সাফার করছে, আলজেরিয়া। এই যে বিষয়গুলো, জটিলতাগুলো সামনে দাঁড়িয়ে গেছে, এটা নিয়ে যদি আপনি আলোচনা করেন, একটু আলোকপাত করেন। শুরু করব। আমরা শুরু করি। আপনি যেগুলো বললেন এটা
গোটাটার একটা বর্ণনা দিলেন, কিন্তু আমি একটু পেছন থেকে আসব। এই আলোচনা ফুড সিকিউরিটি এই কথাটা আসলেই আমাদেরকে এখন নতুন করে ফুড সিকিউরিটির কথাটা আবার শোনা যাচ্ছে। এই কথাটা শোনা যাচ্ছিল আজ থেকে ধরুন 50 বছর আগে, 60s দিকে একবার, তখন ফুড সিকিউরিটির কথাটা খুব জোরালোভাবে জনসমুখে এসেছিল। কেন যে তখনকার প্রেক্ষাপটটা ছিল যে পৃথিবীর জনসংখ্যা এমনভাবে বাড়ছে, যেটাকে আমরা গাণিতিক আর জ্যামিতিক যে পদ্ধতিটার কথা বলি, যে জনসংখ্যা বাড়ছে জিওমেট্রিক্যাল মেথডে, 2, 4, 8, 16, 32, 64 এভাবে, আর খাদ্যের উৎপাদন বাড়ছে গাণিতিক হারে 1, 2, 3, 4 এভাবে। তো 50-এর পরবর্তী সময় থেকে 60-এর এই 10 বছরের ভেতরে এই প্রেক্ষাপটটা যখন প্রচণ্ড জোরালোভাবে পৃথিবীর সামনে চলে আসলো, তখনই কিন্তু মনে হলো যে সমগ্র বিশ্বে একটা প্রচণ্ড রকম একটা দুর্ভিক্ষ সমাগত হবেই, এটাকে আটকানো খুব কঠিন। মানুষ হাজার হাজার কোটি কোটি মানুষ না খেয়ে মারা যাবে। তখন এটাকে আটকানোর জন্যেই প্রথমবারের মতো 60s যেটা আসলো গ্রিন রেভলিউশন, ফার্স্ট গ্রিন রেভলিউশন। এবং সেটা কিভাবে এলো? খাদ্য উৎপাদনকে বলা হলো যে খাদ্য উৎপাদনকে ইনস্ট্যান্টলি দ্বিগুণ করতে হবে। অর্থাৎ এখন যে জমিতে 1 বিঘা জমিতে যদি 10 মণ শস্য হয়, দেশি জাত যেগুলো বেসিক্যালি, তখন তো সারা পৃথিবীতেই যার নিজস্ব দেশি জাতের উৎপাদন করত, তো সেই 10 মণটাকে রাতারাতি বাড়িয়ে এটাকে 30-40 মণে নিয়ে যেতে হবে। এই যে 30-40 মণে নিয়ে যাওয়া, অর্থাৎ একটা হরাইজন্টাল এক্সপানশন থেকে একটা ভার্টিক্যাল এক্সপানশনে নিয়ে যাওয়া, এটাই হচ্ছে সেই সময়কার গ্রিন রেভলিউশনের একটা মূল প্রতিপাদ্য ছিল। এবং যেটা নরম্যান বরলগ, যিনি আজ থেকে কত বছর খানিক আগে বোধহয় মৃত্যুবরণ করেছেন, উনি হুইটে গমের এই প্রযুক্তিটাকে নিয়ে এলেন যে 10 মণের জায়গায় 30-40 মণ উৎপাদন হবে, এবং হওয়ার পরে যেটা হলো যে গম প্রধান দেশ যারা রুটি আটা খায় সে সমস্ত এলাকাতে, সে সমস্ত জায়গায় এগুলো ছড়ালো। একইভাবে সে 60s আমাদের এশিয়ার জন্য, এখানে কিন্তু একটা বিশাল পলিটিক্স সেই সময় কাজ করে। এশিয়ার জন্য কি হলো, যারা এশিয়ার প্রায় 100% মানুষই প্রধান স্টেবল ফুড হচ্ছে ভাত, সেটাকে দ্বিগুণ করার জন্য ফিলিপিনে স্থাপিত হলো ইরি, আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট।